আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শুধু নির্মাণের জন্য নয়, প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনা করতে প্রকৌশলীদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকা উত্তর সিটির 29 খালে মিলেছে 2.5 লাখ টন বর্জ্য। সকালে 1.5 ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা, ভোগান্তি। হিটস্ট্রোকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চায় ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ জনপ্রতি 3 লাখ টাকা করার সুপারিশ ডিবেট ফর ডেমোক্রেসি। এবং অপরিকল্পিত খননে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পদ্মা, যমুনা, ইছামতি সহ 11টি নদী। হুমকিতে কৃষি ও জীব বৈচিত্র্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। শুধু নির্মাণের জন্য নয়, প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনায় নিতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির 61তম কনভেনশনে তিনি বলেন, সরকারের সুষ্ঠু পরিকল্পনার কারণেই দেশ আজ বদলে গেছে। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের মূল চালিকা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মইনুর রহমানের রিপোর্টে। রাজধানীর রমনায় প্রকৌশলীদের সবচেয়ে বড় সংগঠন আইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তার সরকার বদ্ধপরিকর। আমাদের এই যে বহুমুখী যে আমরা পদক্ষেপ নিয়েছি, সেগুলিকে গবেষণা করে আরো কার্যকর করা এবং তার জনগণের কাজে লাগানো, আমি তো মনে করি আমাদের প্রকৌশলীরা এখানে আরো বিশেষভাবে অবদান রাখতে পারবেন। জলবায়ুর বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা নিতে প্রকৌশলীদের পরামর্শ দেন সরকার প্রধান। বিদ্যুৎ উৎপাদনে সরকারের সক্ষমতা তুলে ধরে জানান, বর্তমানে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রাধান্য পায় উন্নয়নশীল দেশের যাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলা, কৃষি যান্ত্রিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানি ও জলবিদ্যুতের বিষয়টি। নির্মাণের ক্ষেত্রে গবেষণার উপর জোর দেন তিনি। 2100 সাল পর্যন্ত বাংলাদেশ কিভাবে উন্নত হবে সেই পরিকল্পনা আমি দিয়েছি। এটাকে এখন সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে আরো উন্নত করা আর সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রত্যেকটা আমাদের পরিকল্পনাগুলিকে আরো যেখানে পরিবর্তন করা দরকার, সংযোজন করা দরকার, সময়ের সাথে তাল মিলিয়ে সেটা করতে হবে। কোনোটা এই না যেটা করেছি দেখে ওটাই করতে হবে তা নয়। সময়ের প্রয়োজনে দেশের পরিবেশ, দেশের মানুষ, দেশের চাহিদা, বিদেশে আমাদের কর্মক্ষেত্র উন্মুক্ত করা, সেই দিকে লক্ষ্য রেখেই করতে হবে, সেটাই আমি চাই। সড়ক নির্মাণে বাড়তি ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলেন, দেশের মাটি সম্পর্কে তাদের ধারণা নেই বলে মন্তব্য করেন শেখ হাসিনা। কথা বলেন সরকারের সমালোচকদের নিয়ে। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি, তাহলে সেটা টেকসই হয়। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2-এরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো? 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। প্রকৌশলীদের বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে তাদের কর্মসংস্থান সহ যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান। প্রকৌশলীদের সময়ের সাথে তাল মিলিয়ে চলার কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইবি সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর 29টি খাল থেকে প্রায় 2.5 লাখ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যা নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ বলে জানিয়েছেন সিটি মেয়র আতিকুল ইসলাম। এসব আবর্জনার মধ্যে আছে বর্জ্য, রিকশা, সোফা ও তোশক সহ নানা সামগ্রী, যা প্রদর্শন করা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনের সামনে। ইমদাদুল্লাহ পাপু রিপোর্ট।
এগুলো কোনো ময়লার ভাগাড়ে পড়ে থাকা বর্জ্য নয়। ঢাকা উত্তর সিটির ২৯টি খাল ও ৩৬টি ওয়ার্ডের ১,২৩০টি ড্রেন থেকে সংগ্রহ করা নানা ধরনের আবর্জনা, যা খালে ফেলেছেন এই শহরেরই বাসিন্দারা। বর্ষা মৌসুমকে সামনে রেখে ২৯টি খাল থেকে ২,৫৮,১৬৫ টন বর্জ্য এবং ৫১,৪০০ টন মাটি ও ময়লা অপসারণ করে নগর কর্তৃপক্ষ। যেখানে মেলে টিভি, এসি ও ফ্রিজের মতো পরিবেশ বিধ্বংসী বর্জ্য পাওয়া গেছে বাথটাব, কমোড, সোফা, টায়ার, জাজিম ও তোশকও। এসব না ফেলতে সচেতনতা তৈরির উদ্দেশ্যে গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীরা খাল ও ড্রেন থেকে অপসারিত এসব বর্জ্য দেখে বিস্মিত হয়। বৈশাখ মাস আসে, তখন অনেক বৃষ্টি হয়, যার কারণে এইসব জিনিস আমাদের রাস্তায় ময়লা জমে, তারপর ড্রেনের পানি আটকে। এই ময়লা আবর্জনাগুলো ফেলে আমাদের পরিবেশটা দূষিত করতেছে। নগরবাসী এইগুলো ফেলে একদমই উচিত হয়নি, আর ভবিষ্যতে যাতে না ফেলে এই জন্য আমি তাদেরকে আহ্বান করব। অনুষ্ঠানে মেয়র জানান, এসব বর্জ্যের কারণেই নগরীতে অল্প বৃষ্টি হলেই সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। এগুলো যত্রতত্র না ফেলে নগরবাসীকে বাড়ির ময়লা সংগ্রাহকদের কাছে দেওয়ার অনুরোধ করেন তিনি। এটা কিচেন বর্জ্য হোক, বর্জ্য হোক বা যে কোনো বর্জ্য হোক, আমি নির্দেশনা দিচ্ছি, কেউ যদি বর্জ্য থেকে যদি কেউ দিতে চায়, অবশ্যই আমরা খুশি হয়ে এই ধরনের বর্জ্য আমরা নিতে রাজি। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৭ দিন চলবে ব্যতিক্রমী এই প্রদর্শনী। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সকালে রাজধানীতে হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। প্রায় ১.৫ ঘন্টার এই বৃষ্টি নগর জীবনে স্বস্তি দিলেও জলাবদ্ধতা বাড়িয়েছে দুর্ভোগ। এতে বাড়িধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, শেওড়াপাড়া, ধানমন্ডি, নিউ মার্কেট, তেজগাঁও, মালিবাগ সহ বিভিন্ন এলাকার মূল সড়ক ও গলিপথ পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও দেখা যায় হাঁটু সমান পানি। এতে আটকে পড়ে যানবাহন। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সকালে টানা ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে তলিয়ে যায় মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকা। মূল সড়ক থেকে শুরু করে অলিগলি সব জায়গায় থই থই পানি। কর্মজীবী মানুষ বাসা থেকে বেরিয়ে পড়েন চরম দুর্ভোগে। সকালের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হলেও দুপুর পর্যন্ত কাটেনি অচল অবস্থা। এতে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। অনেক বছর যাবত এটা দেখতেছি, কোনো সমাধান নাই। যখনই বৃষ্টি হয় তখনই পানি জমে যায় একদম। কিন্তু এটা একটা পার্মানেন্ট সমাধান দরকার, তা না হলে তো এভাবে থাকা কঠিন হয়ে যায়। এখানে প্রায় সময় একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায়, তো সিটি কর্পোরেশন অবশ্যই এটা খেয়াল রাখা উচিত। বাচ্চা কাচ্চা রিক্সা থেকে পড়ে যায়, এমনি তো সামনে স্কুল, এজন্য আহত হয়ে যায়। এজন্য রাস্তাঘাট সোজা করা দরকার, ড্রেন পরিষ্কার করা দরকার। কাজীপাড়ার মধ্যে পানির সামনে হালকা বৃষ্টি হলে পানি হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো এটা কোনো সমাধান হচ্ছে না। ভুক্তভোগীরা জানান, দুপুর পর্যন্ত জলাবদ্ধতা থাকলেও দেখা যায়নি সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনের লোকজনকে। দুর্ভোগের কবলে পড়েছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী আর ব্যবসায়ীরাও। নোংরা পানি, এই পানির ভিতরে কেউ নামতে চায় না। এতে সকাল হইতে বসে রয়েছি, কোনো বেচা বিক্রি নেই। কষ্ট হচ্ছে, কাজীপাড়া থেকে এই লাইনটা ঠিক করা উচিত সরকারের। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান চান মিরপুরবাসী। সকালের ১.৫-২ ঘন্টার বৃষ্টিতেই মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অচল অবস্থা তৈরি হয়। দুপুর গড়ালেও সে অবস্থার এখনো অবসান হয়নি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এর সমস্যা তাদের সইতে হচ্ছে, হয়নি কোনো সমাধান। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, মিরপুর, ঢাকা। হেডস্ট্রোকে মৃত ব্যক্তিদের ১০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিতে পারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে এই সহায়তা পর্যাপ্ত নয় বলে মনে করেন প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। বর্তমান বাস্তবতায় এই সহায়তা অন্তত ৩ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ATN বাংলার FDC স্টুডিওতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নী দায়ী শীর্ষক প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে অংশ নেয় তিতুমির কলেজ আর বিরোধী দল ঢাকা কলেজ। অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে আজকে আপনার এই যে প্ল্যান্টটি সেই প্ল্যান্টটি ধসে পড়ছে। তুমি কার্বন নিঃসরণ করছো, তোমাকে আমার নগরে রাখবো না, তাহলে নগরের বাইরে গিয়ে তাদের একটা প্রতিষ্ঠান তৈরি হবে। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আবাসন ব্যবসায়ীরা নির্বিচারে জলাশয় দখল করছে। খাল বিল নদীনালা বালু ফেলে ভরাটের কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে। আবাসন ও রিসোর্ট ব্যবসায়ীদের কারণে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ ও প্রতিবেশ। হিট স্ট্রোকে যারা মারা গিয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা করে গণমাধ্যমে প্রকাশ করা হোক। তারা হলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কেউ বলছে 30 জন, কেউ বলছে 35 জন, কেউ বলছে 15 জন। সুতরাং হিট স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে মন্ত্রণালয় সংরক্ষণ করবে। হিট ওয়েভ আসলে সরকার তার পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে যাতে একটি মানুষেরও কোনো কারণে হিট স্ট্রোকে মৃত্যুবরণ না করে সেদিকে সরকারকে খেয়াল রাখতে। হিট স্ট্রোকে নিহতদের ক্ষতিপূরণ 25,000 থেকে বাড়িয়ে কমপক্ষে 3 লাখ টাকা করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দেন। মন্ত্রী আরো বলেন, জলকামান দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে না, এজন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের সুপারিশ তার। যে আইনগুলি সরকারে আমার দেশে আছে সে আইনগুলি আমরা ইচ্ছা হোক অনিচ্ছা হোক ঠিক মতো পালন করি না। যেমন আমরা যে বিল্ডিং এর কোডগুলি যেভাবে আমাদের ইমারতগুলি করা দরকার, আমরা সেই বিল্ডিং এর কোডগুলি আমরা মানি না, যার জন্য মন মতো ইচ্ছা মতো বিভিন্ন বিল্ডিং তৈরি করে আমার রজনতে আমি আমার নিজের ঘরকে মৃত্যুর ফাঁদ বানিয়ে রেখেছি। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল তিতুমির কলেজকে পরাজিত করে বিজয়ী হয় বিরোধী দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অপরিকল্পিত খননের ফলে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পড়েছে পদ্মা, যমুনা, ইছামতি সহ প্রসিদ্ধ বেশ কয়েকটি নদী। সুপেয় পানির সংকট ছড়িয়ে পড়েছে জেলায়। হুমকিতে পড়েছে চাষাবাদ, প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশ। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা আর গ্রামের ভেতর দিয়ে জালের মতো ছড়িয়ে আছে 241 কিলোমিটার নদী। পদ্মা, যমুনা ছাড়াও ইছামতি, কালীগঙ্গা, কান্তাবতী, গাজীখালী, ধীরাই, ধলেশ্বরী সহ অন্তত 11টি নদীর প্রবাহ একসময় সচল ছিল এই জেলায়। এখন তার অর্ধেকই পানি শূন্য, ধুধু বালুচর। অপরিকল্পিত খনন, দখল আর দূষণে শুকনো মৌসুম শুরুর আগেই মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে অন্তত 8টি নদীর পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছে। আবাদের জমিতে সেচের পানিও দিতে পারছেন না নদী তীরের বাসিন্দারা। অনেক এলাকায় নদীর মধ্যে কুয়া খুঁড়ে খাবার পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। নদীর এই দুর্দশার জন্য বালু ব্যবসায়ীদের অবৈধ বাণিজ্যকেও দায়ী করছেন অনেকে। জমি বুঝে হাজার হাজার মন ধান হইতো এই জায়গাটা, এই জমির মধ্যে। তারপরে আবার এই জমিটার ভিতরে আবার হলো অনেক ভুট্টা হইতো, তামাক হইতো, বহুত ধরনের মাছ হচ্ছিল। সে মাছগুলো মনে করেন বিষাক্ত পানিতে মারা যায়। বালু ভরাট হয়ে পানি শুকিয়ে মানিকগঞ্জে এরই মধ্যে অস্তিত্ব হারিয়েছে মনোলোখানী, খিরাই, মন্দা, ভুবনেশ্বরী নদী। ধলেশ্বরী আর কালীগঙ্গার অবস্থাও করুণ। পুরনো পেশা ছেড়ে বেকার হয়েছেন এসব নদী তীরের লাখো মানুষ। কিন্তু স্টিমার চলতে চলতে পারতো না, এরকম ধার ছিল, নদী এরকম ছিল আর কি। মানিকগঞ্জে 3টি বড় বড় রাইন কারখানা আছে। ঢাকার কাছে তরা সেতু, কালীগঙ্গা নদীর দূষণ না হয় তার জন্য জয়েন করার পর থেকে তাদের সাথে মতবিনিময় করেছি এবং সময় সাপেক্ষে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বিভিন্নভাবে তাদের নোটিশ দিয়েছি এবং অব্যাহত আমাদের নোটিশ প্রদান করে যাতে দূষণ না করে। তবে প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে শিগগিরই মানিকগঞ্জে নদী খনন প্রকল্প শুরুর কথা জানালেন সরকারি কর্মকর্তারা। প্রথম পর্যায়ে যে খালগুলি পুনঃখনন করেছি সেগুলোর পুনরায় আমরা মেইনটেনেন্স, ড্রেজিং করব এবং নতুন করে প্রতিটি উপজেলা আরো 5টি করে খাল আমরা পুনঃখনন কার্যক্রম করব। সরকারি ঘোষণার এসব প্রকল্প যত দ্রুত সম্ভব শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কৃষ্ণচূড়া ও রাধাচূড়া আর সোনালু ফুলে সেজেছে রাজধানী। লাল হলুদে রঙিন হয়ে আছে রাজধানীর বিভিন্ন পার্ক ও সড়ক। থোকায় থোকায় ফুলগুলো মৃদু বাতাসে দোল খেয়ে টানছে নগরবাসীকে। নগরীর যান্ত্রিকতা ছাপিয়ে সৌন্দর্যের টানে ছুটে যাচ্ছেন সবাই।
অসহনীয় গরমে প্রকৃতির মোহনীয় রূপ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে রাজধানীবাসীকে। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কনক্রিটের নগরীতে হঠাৎ ঝিলিক দেয় ফুলের শোভা। সবুজ পাতার ক্যানভাসে লাল হলুদের মিতালি, ফুলের দোলায় মনেও লাগে দোলা। বৈশাখের খরতাপের মাঝে রাজধানীর আকাশ জুড়ে জলজল করছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর সোনালু ফুল। কোনো কোনো পথে দাঁড়ালে যেদিকে দুচোখ যায় লাল রঙে ঢাকা। কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসের কাছে ফিকে হয়ে গেছে ধুলিমলিন যান্ত্রিক নগর। নয়নাভিরামে দৃশ্য টানছে নগরবাসীকে। তাই তো মেয়েরা এসেছে রঙের এই ঝর্ণাতলায়, নিজেরও সেজেছে ফুলের সাজে। সবুজের মধ্যে লাল চারদিকে, এটা সুন্দর লাগতেছে অনেক দেখতে। এই প্রকৃতিটা দেখলে রিয়েলি অনেক ভালো লাগে, এই জন্য রঙে আমিও লাল পরে আসছি। সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, আগারগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর পথের পাশের গাছগুলোতে এখন রঙিন ফুলে ছেয়ে আছে। সে রঙের সৌন্দর্য বন্দী করছেন অনেকে। কৃষ্ণচূড়া গাছের সাথে আমাদের জাতীয় পতাকার মিল তো অবশ্যই আছে। চতুর্দিকে সবুজ, মাঝখানে লাল। লাল কৃষ্ণচূড়া ফুল তো ওভারঅল খুব ভিউটা খুব সুন্দর। কামিনী ফুল দেখেছি, কদম ফুল দেখেছি, আবার বকুল ফুল দেখেছি, আরো অনেক ফুল দেখেছি। প্রতিনিয়ত প্রাণ প্রকৃতির উপর ধ্বংসযজ্ঞ চালালো সেসব ভুলে প্রকৃতি যেন উজাড় করে দিচ্ছে তার শোভা। গ্রীষ্মের কাঠফাটা রোদে কৃষ্ণচূড়ার আবির নিয়ে প্রকৃতি সেজেছে বর্ণিল রূপে। রক্তরাঙা কৃষ্ণচূড়ার সোনালু ফুলের হলদে আভায় ঢাকা হয়ে উঠেছে রূপসী। চারদিকে প্রকৃতির এমন দৃশ্য যান্ত্রিক নগরীর বাসিন্দাদের কাছে যেন একটু প্রশান্তির হাওয়া। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দুর্নীতি রোধ ও জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত বাংলাদেশের কন্ট্রোলার ও অডিটর জেনারেল সিএজিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে রাজধানীর কাকরাইলে অডিট ভবনে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় স্বচ্ছতার সাথে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানান মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। পাঁচ ম্যাচের শেষ টি-20তে আগামীকাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ জিতলে তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করবে লাল সবুজের দল। এই সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে দুর্বলতা থাকলেও বিশ্বকাপের আগে সব ঠিক হয়ে যাবে বলে আশাবাদী টাইগার ওপেনার সৌম্য সরকার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রোববার সকাল 10টায়। পরাগ আরমানের রিপোর্ট। সিরিজে টানা 4 ম্যাচ জিতে এরই মধ্যে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে রোববার মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা। এর আগে জিম্বাবুয়েকে 2বার টি-20 ক্রিকেটে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এবার আরও একটি হোয়াইট ওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। তবে বোলাররা দুর্দান্ত খেললেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতে। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কিভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। এদিকে তৃতীয় চতুর্থ টি-20 জয়ের খুব কাছে এসেও হেরে গেছে জিম্বাবুয়ে। এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য তাদের। তৃতীয় ম্যাচটাও জয়ের খুব কাছে গিয়ে আমরা হেরেছি। ক্রিকেটে যদি কিন্তু বলে লাভ নেই। এখন আমাদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ এড়ানো। এই ম্যাচ জিতলে বাংলাদেশ নবমবারের মতো টি-20 ক্রিকেটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শুধু নির্মাণের জন্য নয়, প্রকল্প নেওয়ার ক্ষেত্রে দেশ ও মানুষের কল্যাণ বিবেচনা করতে প্রকৌশলীদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকা উত্তর সিটির 29 খালে মিলেছে 2.5 লাখ টন বর্জ্য। সকালের 1.5 ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি। হিটস্ট্রোকে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চায় ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিপূরণ জনপ্রতি 3 লাখ টাকা করার সুপারিশ ডিবেট ফর ডেমোক্রেসি। এবং অপরিকল্পিত খননে মানিকগঞ্জে অস্তিত্ব সংকটে পদ্মা, যমুনা, ইছামতি সহ 11টি নদী। হুমকিতে কৃষি ও জীব বৈচিত্র্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।